তাই না গো না আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। সো নতুন একটা ব্লগ, আর তোমাদেরকে ওয়েলকাম জানাই যারা ফ্যামিলি লাইফ ব্লগে। আর আজকের ব্লগটা কিন্তু গ্রামের আমাদের শেষ ব্লগ। আর এখন হচ্ছে দুপুরবেলা। গ্রামে আসার পরে এটাই আমার ছিল প্রথম কফি এবং শেষ কফি। আসলে এই কয়েকদিনে প্রচণ্ড রকম গরম থাকার কারণে আর বিয়ে বাড়ি ছিল যেহেতু, সেইখানে না চা কফির কথা আমি ভুলেই গেছিলাম। যদিও আমার মাথার একটু সমস্যা ছিল, মাথা ব্যথা। আসলে সেই রকম এত ব্যস্ততা, বিয়েবাড়ি মানেই তো বোঝো। তো যার কারণে আমার কফি খাওয়া হয় নাই। তো মানে বিকেলবেলা না শরীরটা খুব খারাপ লাগছিল, তো ভাবলাম একটু কফি খেলে ভালো লাগবে। আর আজকের ব্লগটা আসলে কি বলবো, আর সবার একটাই আবদার আমার হাতের পুডিং খাবে। কেননা আমার ব্লগে তাওই মাওই আমার বোনের ছেলে দেখেছে যে আমি পুডিং বানাই কিছুদিন পর পরেই, আর সেটা খাবে। যার জন্য আসলে সবার আবদার পূরণ করার জন্য আমি পুডিং বানাচ্ছিলাম। আর আশেপাশে যত ভাবি বা চাচি আছে বা আমার বোনের জায়েরা আছে তারাও চলে আসছে যে এটা কী বানাচ্ছ, আমরাও শিখবো, বা এটা শহরের খাবার, আমরা কি কখনো বানিয়ে খেতে পারবো। নানা রকম মনে করো কৌতূহলের কথা বা রেসিপি দাও। তো আমি বললাম যে ওকে, আপনারাও থাকেন, কোনো সমস্যা নেই। এদিকে নতুন বউ কিন্তু তার সংসারে সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছিল আস্তে আস্তে। তো আমার পুডিং বানানো কমপ্লিট, বাট পুডিংটা হচ্ছে যে তোমার ঠান্ডা করতে দেওয়া হয়েছে ফ্রিজে। আর তারপরে আমি ভেবেছিলাম যে আমি ঢাকায় ব্যাক করার আগের দিনে একটু হাতে মেহেদি দিব, যার কারণে আমি মেহেদি দিতে বসে পড়েছি। আর আমার পাশে শুয়ে আছে আমার দোলা ভাই খুব রিকোয়েস্ট করছিল না গেলে হয় না, নৌকায় ঘোরাবো, যেও না, আরও মাছ খাওয়াবো, ঘোরাই হলো না, শুধু তো বিয়েই দিনে ব্যস্ত ছিলাম, এখন তো ফ্রি আছি, যেও না। নানা রকম মনে করো কথাবার্তা, মানে শালিকে রাখার জন্য যা যা করণীয় দরকার সেটাই করছিল আমার দোলাভাই। তো আমার মেহেদি দেওয়াটা কমপ্লিট, বাট আজকের মেহেদির ডিজাইনটা আমার বেশি একটা পছন্দ হয়নি। বাট ওপরের সাইডের যে ফ্লাওয়ারটা ছিল সেটা ভালো লেগেছে। রাতে খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে পুডিংটা খেতে হবে। বিশেষ করে আমার দুলাভাই বলতেছে যে না, যেহেতু পুডিং বানানো হয়েছে সকালে না খেয়ে আমরা হচ্ছে যে রাতেই খাবো। আর তাছাড়া আমার আবার না সকালবেলাতেই চলে যেতে হবে, অনেক সকালবেলা। যার কারণে আমরা রাতে খাবার দাবার খাওয়ার পরে একটা গল্প আড্ডা চলছিল, আর সেই মুহূর্তেই আমরা পুডিংটা ঢালতেছিলাম। আমার একটা জিনিস খুবই ভালো লাগছিল যে সবার একটা আগ্রহ আসলে যে এটা খেতে কেমন। আসলে আমার বোনের শ্বশুর বাড়ির কেউই এই পুডিং এর আগে কখনো খায়নি। আর মানে এটা বানাতেই জানে না আসলে। তো মানে নতুন কিছু ট্রাই করবে তাদের মধ্যেও একটা মনে করো এক্সাইটমেন্ট ছিল। আর আমি ভাবছিলাম আমি তো সবসময় পারি, আর তাদেরকে যদি আমি বানিয়ে খাওয়াতে পারি সেটা আমার জন্য ভালোই লাগবে। তো দুইটা পুডিং বানানো হয়েছে। তো পুডিং ঢালার সময় না আমার বোনের বাসায় তোমার হচ্ছে যে চাকু ছিল না, যার কারণে একটু সাইডটা তোমার কেটে দিলে তারপরে সুন্দরভাবে বাড়ি দিলেই খসে যায়। তো আমি মনে করো সাইডটা একেবারে কাটা হয়েছিল না, তো ঢালতে যেয়ে কি হয়েছে, তোমার অর্ধেক পড়েছে আর অর্ধেক পড়ে নাই। যার কারণে আবার প্লেটে ঢাললাম। তো এই পুডিংটা যাই হোক যা যাবর একটা অবস্থা। তো আমাদের সেকেন্ড পুডিংয়ে আমরা কিন্তু অনেক আশাবাদী ছিলাম যে হয়তো বা এটা আলহামদুলিল্লাহ ভালো হবে। সো ইয়েস, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হয়েছিল। আর এই সময় তো আমরা অনেক মানে খুশি হয়েছিলাম যে যাই হোক একটা তোমার যা মানে একটু নষ্ট হলেও আরেকটা সুন্দর একটা শেপ আসছে সুন্দর। আসলে একটা মানে দুইটা পুডিংয়ে একসঙ্গে আমার মনে করো একই রেসিপি, জাস্ট দুইটা বাটিতে করা হয়েছে, সেম টেস্ট, জাস্ট এটা ঢালার সময় একটু উল্টাপাল্টা হয়ে গেল। আর আমার দোলাভাই জাস্ট সাইড থেকে নিচ্ছিল আর খাচ্ছিল, মানে ও খুব এক্সাইটেড ছিল যে দাও 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 তাড়াতাড়ি দাও, খাবো খাবো খাবো, এইরকমটা কিছু।
ওই যে বললাম যে আসলে বাসায় চাকু ছিল না, যার কারণে চাকু ছিল কিন্তু বিশাল বড় বড়, সেগুলো দিয়ে তোমার খাসি জবাই করা বা হচ্ছে গরু জবাই করা। তো আমরা কি করলাম, ছুন্নি মানে খুন্তি যেটাকে বলে অনেক এলাকায়, সেই তোমার ছুন্নি দিয়ে সুন্দর করে স্লাইস করে আমি কেটে নিচ্ছিলাম, যাতে আছে না সবাই বসে আছে সবাইকে প্লেটে প্লেটে দেওয়া যায়। সব সময় তো আমি আমার পরিবারের জন্যই পুডিং বানাই, তো আজকে আসলে সবার জন্য বানাতে পেরে আমারও খুব ভালো লেগেছিল। আর আমি চাচ্ছিলাম যে আসলে যাওয়ার আগে যেন আমার বোনের ছেলেটাকে বা সবাইকে আমি এই জিনিসটা করে খাওয়ায়ে তারপরে যেন যেতে পারি। তাও আমার পুডিং কেমন হচ্ছে? সুন্দর। মজা? হ্যাঁ, আই দুলা ভাই কেমন হচ্ছে? ভালো হয়নি। না ভাই সত্যি বলেন। মাওয়াই আমার মাওয়াই কই, মাওয়াই খা বিসমিল্লাহ। এই সাল এটা আমার কাছে না, এসো এসো। খালি না জিভের আঘাত দিয়ে দাও। মাওয়াই কেমন হইছে? আমার বাবুটাকে আই রিনামণি তুমি বলো কেমন হইছে? সালটা না ধরো তো স্বাদ কেমন হচ্ছে বলুন। ওইটা আমার আজানের মতো। হায়ান বাবা কেমন হইছে? আর আমার বোন তো খাইনি, আর আমার দুলাভাই তো পাগল হয়ে গেছে খায়ে। আন্দাজে এখন কেউ চা করে দেবে। ভাই কেমন হচ্ছে বলো? আমি তো হাঁটতে আছি, আমি খাইতে পারিনি। বেদব উপরে ও চাইটে চাইটে খাইতেছে। খাবার জিনিস সিম্পল হোক আর অনেক শাহী খাবার হোক, পরিবারের সবার সঙ্গে বসে খাওয়ার কিন্তু এই রকম আনন্দটাই আলাদা। আর গ্রামে কিন্তু তোমার খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সকালে বলো দুপুরে বলো রাতে বলো এই রকম তোমার বারান্দায় বসে পরিবারের সবাই মিলে খাবার দাবার খাওয়া হয়। আসলে এদের মধ্যে না আছে না যে আন্তরিকতা ভালোবাসার কোনো কমতি নেই। তো আলহামদুলিল্লাহ আসলে সবার এই রকম খাওয়া দেখে খুবই ভালো লাগছিল। আর আমার দোলাভাই ফান করছিল যে মজা হয় নাই, কিন্তু সত্যি কথা অনেস্টলি খুবই মজা হয়েছে। এখন নতুন বর খাচ্ছিল, নতুন বউ খাবে। তো এই সময়গুলো না আসলে আমি এখন ভয়েস ওভার করছি, যদিও আমি এখন ঢাকায়, তবে তাদেরকে আমি খুব মিস করছি। আর অনেক সুন্দর সময় কেটেছে আমার। তো এটাই আমাদের গ্রামে ছিল মনে করো শেষ রাত। আর যার কারণে আসলে এই সুন্দর মুহূর্তগুলো আমার ব্লগের মাধ্যমে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আসলে দেখো মানুষ কিন্তু বেঁচে থাকে না, মানুষের জীবনের স্মৃতিটাই কিন্তু সারা জীবন জীবিত থাকে। আর আমি যেহেতু ব্লগ করি, তো সেই ক্ষেত্রে আসলে এখন মনে হয় কি যে আলহামদুলিল্লাহ জীবনের অনেক পার্টগুলো আমার ব্লগের মাধ্যমে আসলে জীবিত হয়ে থাকবে। হয়তো এখান থেকে কেউ থাকবো না বা দেখা হবে কি না, মানে আছে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো যার কারণে আসলে আমি যখনই যে জায়গাতেই ব্লগ করি না কেন আমার মনে হয় যে এগুলো আমাদের লাইফ টাইম স্মৃতি থেকে যাবে, আর অনেক সুন্দর একটা স্মৃতি। আর এদিকে আমার তাওই মশাই বারবার বলছিল নতুন বউকে যে তোমার শাশুড়িকে খাওয়াই দাও, সবাইকে খাওয়াই দাও। তো মানে এটা একটা ভালোবাসা তাই না? তো নতুন বউ না সবাইকে এক চামচ করে করে খাওয়াই দিচ্ছিল। তো খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ। আমার এইবার মানে এই বছরটা হয়তো বা কপালটা ভালো ছিল, আমার বিয়ের 10 বছরের মধ্যে এইবারই প্রথম যে আমি তোমার 1 বছরে 2বার রাজশাহীতে গিয়েছি। এটা আমার ফার্স্ট টাইম। আমি ডিসেম্বরেও গিয়েছিলাম রাজশাহীতে, আবার তোমার হচ্ছে যে গেলাম জুলাইয়ে। তো সেক্ষেত্রে আসলে এটা একটা ভালো মোমেন্ট। আর এদিকেও যে আমি হাতে মেহেদি দিয়েছিলাম, তো আমার ছোট ছেলে কান্না যে আম্মু আমিও মেহেদি দিব। তো আমার বোন হচ্ছে যে আমার ছেলেকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমরা গল্প করছিলাম, কেননা আমার বোনের সাথে কাটানো এটাই শেষ রাত ছিল। আর তাছাড়া আমার বোনের সাথে আবার কবে দেখা হবে আমি জানি না। আর আমার বোন না ঢাকায় খুবই কম আসে, আর আমিও রাজশাহীতে সচরাচর 2 বছর 3 বছর বা 1 বছর পর পর যাই। তো সেক্ষেত্রে আমাদের দেখাটা না অনেক দিন পর পরে হয়। আর এদিকে কারেন্ট চলে গিয়েছে, তারপরেও আমার ছেলে অন্ধকারে তোমার মোবাইলে লাইট জ্বালিয়ে তারপরে মেহেদি দিয়েছে। 6:50 বাজে আর আমরা রেডি। তাই বেড়াতে যাবেন কিন্তু দোয়া করেন। মাওই আপনিও যাবেন কিন্তু।
হ্যাঁ গেছিল তো, আবার যাবে। তাও এর কয়টা গরু? এই যে কটাই ও ভেড়াগুলা, ওগুলো ও এগুলো আপনাদের। দুধ কত টুক করে হয়? 1.5 কেজি 100 কেজি 1 কেজি যা দিয়ে হলো কত দিন লাগে ও বাকি খাওয়া মানে বাসায় খাওয়া হয়। পান দিছেন, পান লিয়ে ভেনা লাগাই দিল ভেনালা না আমার জামাই আর জামাইলা না যাই হেক ঢুকাইছেন তো চা খেলে সুপারিয়া পান গাছ কালকে দুবার দেখতে যা সেই নাম্বার আমি বারে আসলে আলছি তোমার এই বটতলা দেখো করে যা লাগে না সেদিন সকালে এখন তোমার বাইর কিছু যা লাগাই পাই না লালো হাঁসগুলা ভালোই সুন্দর। এগুলো কার? হইলে মানুষের ও আমার সব মরিয়া যায় সুপারি ভাই আমার ননদদের গরু আছে তো, ওদের দুধ আবার 4 কেজি 5 কেজি। ওগুলো দুধ স্বাদ না, ওই বোল্ডার আর এটা দেশি। দেশি দুধ স্বাদ এর দাম বেশি। ওই আমার এটাও আছে বুঝেছো, ওগুলা এগুলা পাইতে ওগুলা মানুষ যায় না। হুম একদম খাঁটি, শুধু ঘাস আর খের খায় না। ওইটাই ভালো, বাড়ির মানুষদের খাওয়া হলেই হলো। তাও ওই মাওইকে নিয়ে যাবেন কিন্তু। আচ্ছা এমনিতে কিছু বলে না না গরু? বাহ বাহ। মাছি মাছি কামাইছে মাছি কোথায় না এখন লেখতে করে পানির দিল ভালোই। পানির ছিটিয়ে দেখি দুলা ভাই আমরা নামাচ্ছে। দুলা ভাই শালির জন্য আমরা নামালো না। রেদওয়ান খাই কাঁচা আমরা। অনেক সকালবেলা, আজান আর রেদওয়ান এখনও ওঠে নাই। আর রাতে না অনেকবার কারেন্ট যাওয়ার কারণে আসলে আমার ঘুমই ধরছিল না। আর কোথাও আসলে যাওয়ার মন মানসিকতা হয়ে গেলে না রাতে একটু ঘুম কম হয়, এটা তো আমার ক্ষেত্রে খুব হয়। তো আমি সবার কাছ থেকে আসলে বিদায় নিচ্ছিলাম। আর এবারে জার্নিটা কিন্তু আমার অনেক ইন্টারেস্টিং। আমার বিয়ের পরে মানে 10-11 বছর হতে যাচ্ছে, আমি মনে করো বিয়ের পরে আলহামদুলিল্লাহ যে মানে একবারও বাসে জার্নি করি নাই। আর যার কারণে এইবারই ফার্স্ট টাইম আমি বাসে জার্নি করব। আর এটাতে আমি একটু এক্সাইটেড ছিলাম এবং সত্যি কথা ভয়ও ছিলাম, কেননা দেশের পরিস্থিতি একদমই খারাপ অবস্থায় ছিল। আর যার কারণে আসলে ভয়টাও খুব কাজ করছিল, মনে হচ্ছিল যে না জানি আসলে কি হয়। তো এইদিকে 2 বাচ্চা নিয়ে আমি কখনো মানে, আর আমার বাচ্চারা তো ফার্স্ট টাইম বাসে উঠবে। আমি তো তাও আছি না, বিয়ের আগে আমি সব সময় ঢাকা রাজশাহী বা সব সময় বাসেই যাতায়াত করতাম। আর আমার বাচ্চাদের জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর আমার জন্য তো অনেক বছর পরে। তারপরেও মা ছিল, এটা একটা সাহস ছিল। বাট ওদের বাবা ছাড়া আসলে জার্নি সবসময় আমার একটা শূন্যতা কাজ করে। তো এদিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। না 8টা বাজে নাই, 8টা বাজায় নাই এখনো। কি কি আম? কি আম এগুলো? গাছের আম। হ্যাঁ তুমি যাও পরীক্ষা শেষে। হ্যাঁ যাই, আল্লাহ হাফেজ, দোয়া কইরেন। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, যাই। হ্যাঁ আরে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ।
তাও এবার আজকে বাসা থেকে গাড়ি পাইলাম, আল্লাহ। বাবা হাঁটতে থাকো, গাড়ি আসতেছে, যাও। হ্যাঁ, এবার আর নদী ঘুরতে পারলাম না পানি ওঠার জন্য, নৌকাও নাই যে নৌকা ভ্রমণ করব। একদম নানি, খালি নৌকাতে ওঠা হলো না। আই গেলাম, আল্লাহ হাফেজ। না গো না হাসান কি বলে গেলেন, ডাঙা আছে আগে চলে যাবে। আবার আসো। আমাদের মানুষের জীবন বড়ই বিচিত্র, ঘরের পাখিকে ঘরে ফিরতেই হবে। তো আমার বোনকে রেখে যাচ্ছিলাম, আমার খুবই কষ্ট লাগছিল, আর আমার বোন তো রীতিমতো কান্নাই করে দিয়েছে। তো চলে যাচ্ছি, আসলে যেতেই হবে। ওই যে বলে না, যেতে নাহি দেব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। তো আসলে বিদায় কিন্তু বরাবরই কষ্টের, সব সময়ই তোমার আপন মানুষদের কাছ থেকে দূরে থাকাই একটা কষ্টের। আর বিদায়টা যদি হয় 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাহলে কিন্তু কষ্টটা অনেক বিশাল। তো আমরা তোমার প্রথমে হচ্ছে যে যেহেতু আমার 9টায় বাস ছিল, আর যার কারণে আমাকে সকালেই রওনা দিতে হয়েছে। প্রায় 8টার দিকে আমি তোমার সিএনজি নিয়েছি, তারপরে কেশরহাট থেকে একদম রাজশাহী রেলগেট পর্যন্ত চলে আসছি। আর এটা হচ্ছে যে তোমার বাইপাস, আর এখানে আমাদের রাজশাহীর বিখ্যাত 3টা আম থাকে, যেটার আসলে চিহ্ন যে হ্যাঁ রাজশাহী আমের জন্য বিখ্যাত। তো যাই হোক, আমি তোমার সিএনজি নিয়ে একেবারে তোমার বাস স্ট্যান্ডে চলে গিয়েছি। আর আমাদের বাসটা হচ্ছে যে দেশ ট্রাভেলসের একদম তোমার বিজনেস ক্লাস বা এসি বাসগুলো। তো এখানে এসে দেখলাম যে হ্যাঁ কিছু সময় আছে, যার কারণে আমরা অপেক্ষা করছিলাম। আর সত্যি সেই মুহূর্তে না খুবই আল্লাহ করছিলাম যেন মানে পথে কোনো বিপদ না হয়। তো যাই হোক, আমাদের অপেক্ষার পালা শেষ, আমাদের বাস চলে আসছে। আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আমাদের জার্নিটা আরও অনেক কিছু আছে শেয়ার করার মতো। সো অবশ্যই সাথেই থাকো আর শেষ পর্যন্ত দেখো। ই সিট কোনটা? দেখতেই পাচ্ছ কতটা লাক্সারিয়াস। ইভেন তোমার আমি তো বাসটা দেখে খুব খুশি হয়ে গিয়েছি যে আসলে খোলামেলা বা বাচ্চাদের জন্য মানে স্পেসটা আছে, তারা উঠবে বসবে নড়াচড়া করবে। আর এক সাইডে তোমার একটা করে সিট আছে, আর আরেক পাশে তোমার 2টা করে। আর যেহেতু আমরা 4টা সিট নিয়েছি, আর তোমার যেহেতু এসি বাস, যার কারণে তোমার পলিথিন বা পানি জনপ্রতি একটা একটা করে পানি দিয়ে দিয়েছে। আর আমি তোমার বাইরে যে বাচ্চাদের জন্য চিপস বা হচ্ছে যে কোকাকোলা অনেক কিছুই নিয়ে এসে রেখে দিয়েছি, যে তারা মনে করো রাস্তা পথে জার্নি করবে আর খাবে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমার, যে এতদিন পরে জার্নি করছি, বাট বাসটা দেখে আমি অনেক স্যাটিসফাই ছিলাম যে জার্নিটা অবশ্যই ভালোই হবে। আর কি কপাল দেখো, আমরা তো নিয়েছি এসি বাস, তারপরে আমাদের জার্নি পথে শুরু হয়ে গিয়েছে একেবারেই বৃষ্টি। তো আমাদের আসলে এসির কোনো প্রয়োজনই ছিল না। আর মাথার উপরে না জোরে জোরে বাতাস হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এদিকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমি আমার মাথার উপরেও এসিটা বন্ধ করে দিয়েছিলাম, ইভেন বাচ্চাদেরও। কেননা গ্রামে আসার পরে আমার শরীরটা বা আমার বাচ্চাদের শরীরটা ঠান্ডা ঠান্ডা একটু ভাব ছিল, আর একটু জ্বরও ছিল, যার কারণে মনে হচ্ছিল যে না খুব খারাপ লাগছে। তবে আসলেই তোমার জার্নিটা যদি শুধু এখন এসি বাসে ছিলাম দেখে হয়তো বা ভালো লাগছিল, বাট সেটা যদি মনে করো নন এসি হতো সেক্ষেত্রে আমাদের কষ্ট হয়ে যেত। তো কিছু পথ যেতে না যেতে আমার বড় ছেলে ঘুমিয়ে গিয়েছে। আমরা এখন সিরাজগঞ্জ, সবাই নিচে নামছে আর আমরা বাসে। এই 2টা ঘুমাচ্ছে, এই তো একদম আবার কোলে শুয়েছিল, মাত্র উঠে বসলো। এত শীত লাগছে, একে তো ঠান্ডা লাগছে, তার উপরে বাইরে বৃষ্টি, আর এই শীত মধ্যে আরো ঠান্ডা লাগছে, বারবার কাশি হচ্ছে। 10 বছর পরে বাসে যাচ্ছি, মনে হচ্ছে নতুন কিছু ট্রাই করছি।
তো আমরা এখন সিরাজগঞ্জ, বিরতি 20 মিনিটের জন্য, বাট নামবো না, কেউ কিছু খাবে না। এখন বেলা কয়টা বাজে? 11:30। লাঞ্চ টাইম হয় নাই, আর তাছাড়া কেক, অনেক খাবার দাবার আছে কাছে, যার জন্য নামবো না। আর নামলে এরা আবার চিপস টিপস কিনবে, আর তাছাড়া ওর দুইটাই ঘুমিয়ে আছে। সো বাকি পথটা যেন আল্লাহর দরবারে দোয়া যেন ভালোভাবে পৌঁছাতে পারি। সো অনেক রাতে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কেকটা এখন একটু খাবো, কিছু খেলে হয়তো বা মাথা ব্যথা কমবে। আজান তো ঘুমাচ্ছে, রেদওয়ান উঠেছে, এখন ওয়াশরুমে যাবে, কিন্তু বাসের তো গেট লক। দেখা যাক কি করা যায়। ম্যানেজার না আসা পর্যন্ত গেট খোলা যাবে না। ঘুমাচ্ছে দেখো। এই সিটটা অযথা নেওয়া হয়েছে, আমার কোলেই শো, আমার কোলেই ঘুমানো। আজানের 3টা সিট নিলেই হতো, অযথা 1,500 টাকা লস। আগে, অনেক আগে তোমার সিরাজগঞ্জ নামার মানে বাস স্টপটা এত সুন্দর ছিল। তো আমরা এখন যমুনা সেতুতে, আর যমুনা সেতুতে তোমার হচ্ছে যে ট্রেনের যে তোমার ব্রিজটা হচ্ছিল, এটা আমার জন্য একেবারেই নতুন। আর যাওয়ার দিন আমরা গাড়িতে গিয়েছি, যেহেতু প্রাইভেট কারে যাওয়া, তখন না এরকম সুন্দর করে দেখা যায় না। আর বাসে গেলে মনে করো ব্রিজটাও অনেক সুন্দর করে দেখা যায়, বা তোমার নদীটা অনেক সুন্দর করে দেখা যায়। তো আমার খুবই ভালো লাগছিল দেখে, যে আসলে অনেক দিন পরে এগুলো দেখতে পাচ্ছি। আর আমাদের জার্নিটা কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক সুন্দরভাবে এসেছি। আর সেই দিন না রাস্তায় তোমার জ্যাম কম ছিল। আর এদিকে যমুনা সেতুতে থাকতে থাকতেই আজান বাবার ঘুম ভেঙে গিয়েছে। তো ওকে আমি বলছিলাম যে বাবা কিছু খাবে কি না, তো ও বললো যে ওকে আম্মু কেক খাবো। তো ওকে আমি কেক দিচ্ছিলাম যে ওকে তুমি কেক খাও। আসলে বাচ্চারা নাও তোমার অনেক সকালে ওঠার কারণে ওদের ঘুম হয়েছিল না, আমাদের বড়দেরই অবস্থা খারাপ ছিল। একটাই খারাপ অবস্থা ছিল যে আমাদের ঘুম হয়েছিল না, আর ওরা তো ছোট মানুষ। তো ওদেরকে বলছিলাম যে বাবা এই সেতুটার নাম হচ্ছে যমুনা সেতু, এই সেই। তারপরে এই যে আজান বাবা শুয়ে শুয়েই তোমার কেক খাচ্ছিল। মানে বাচ্চাটার না হচ্ছে যে তোমার জার্নি পথে আমার আজান বাবার খুবই কষ্ট হয়। যারা আমার সাজেকের ব্লগগুলো দেখেছো, চিটাগংয়ের ব্লগগুলো দেখেছো, তারা জানো যে আমার জার্নিটা কতটা ডিফিকাল্ট ছিল। আর যারা আজকে নতুন আমার ব্লগ দেখছো, তারা অবশ্যই আমাদের চিটাগং, খাগড়াছড়ি প্লাস তোমার সাজেকের সেই বিউটিফুল ব্লগগুলো অবশ্যই দেখে নিতে পারো। আর বিয়ের ব্লগ, গায়ে হলুদের ব্লগ, ইভেন ছেলে মেয়েদের সব কিছু আমি মানে একটা গ্রামের আঞ্চলিক বিয়ের সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা একদম তোমার ঢাকা শহরেই পৌঁছে গিয়েছি, আর অনেক সেফলি, অনেক সুন্দর করে পৌঁছে গিয়েছি। আর আমাদের এই এসি বাসটা তোমার হচ্ছে যে উত্তরাতে যায় না, যার কারণে এটা হচ্ছে যে কল্যাণপুরে নামতো, বাট যেহেতু তোমার রাস্তাঘাটে খুবই বাজে একটা সিচুয়েশান ছিল, যার কারণে তোমার হচ্ছে যে গাবতলিতে নামবে। বাট ওদের বাবা আবার ফোন দিয়ে বললো যে গাবতলি না নেমে তুমি টেকনিক্যালে নামো। আর সেখানে এসে একটু ওয়েট করতে ওদের বাবা চলে আসছে। আর এই সেই স্মরণীয় সেই ওভারব্রিজটা তোমার মেট্রো রেলের, যেটা পুড়িয়ে দিয়েছিল তোমার একদম মর্মান্তিকভাবে, যার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। আর ওদের বাবা বলছিল যে দেখো দেখো এই সেই ব্রিজটা, আর এই যে দেখো এটাই তোমার পুড়েছিল কোনো হলিউড মুভির মতো। উপর দিয়ে তোমার
মেট্রো রেল যাচ্ছিল আর নিচে দিয়ে শুধু আগুনের ঝলকানি, যেটা দেখে আসলে খুবই ভয় পেয়েছিলাম যে না জানি আসলে ট্রেনে যদি আগুন লাগতো সেই সময় কত মানুষ মারা যেত। তো আসলে এই জায়গাটায় এসে না কেমন একটা থমথমে একটা ভাব, আর আমার খুবই ভয় লাগছিল। ওদের বাবাকে বলছিলাম তাড়াতাড়ি চলো, আমার ভয় লাগছে। তো আমরা এখন মিরপুর 10-এ, মিরপুর দিয়ে তোমার হচ্ছে যে উত্তরায় ঢুকবো। সো আমাদের জার্নিটা কিন্তু অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে জার্নিটা কমপ্লিট করতে পেরেছি। সব কিছু আসলে আল্লাহ সহায় ছিল বলেই হয়েছে। সো আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।